আমি পিয়াসাকে আগেই বলেছিলাম ওর মেয়েটা সুবিধের না। এখন দেখলে তো বাগানের ভিতর ঢুকে কী সব রঙ্গ তামাশা করছে। ছি ছি ছি, এইসব চোখে দেখতে হলো। ভাগ্যিস পুতুল আমাদের গিয়ে বলেছিল যে পিহুকে বাগানে হারিয়ে ফেলছি, খুঁজে পাচ্ছি না। ও না বললে তো জানতেই পারতাম না যে এখানে কি রঙ্গলীলা চলছে। মহিলাটার কথা শুনে ভ্রু কুঁচকে ফেলে পিয়াসা বেগম। পিহুকে এক হাতে জড়িয়ে ধরে বলে, এসব কথা কিভাবে বলছো চাচি? আমার মেয়ে হারিয়ে গেছিল, তুরান ওকে খুঁজতে এসেছে শুধু। তোমরা এটাকে খারাপ দিকে নিচ্ছ কেন? পিয়াসা বেগমের কথা শুনে গ্রামের একজন মুরব্বী বলে ওঠে, তোমার মাইয়া কি করছে আর কি করে না সেটা নিজের চোখে দেখতে পাচ্ছি। এমন নির্জন জায়গায় অবিবাহিত পোলা মাইয়া দুজনে জড়াইয়ে ধইরা কি করতেছিল এসব আমরা বুঝি। ওরা আমগো গ্রামের বদনাম করতেছে, উগো দুইজনারে শাস্তি পাইতে হইব। এদিকে তুরানের রাগে চোখ লাল হয়ে গেছে, হাত মুষ্টিবদ্ধ করে আছে। তুরানের মা ওর এক হাত ধরে আটকে রেখেছে। এখানে মারামারি করলে বিপদ হয়ে যাবে, কারণ পরিবারের ছেলেরা কেউ এখানে নেই। তাই বুদ্ধি করে তাইবা বেগম বলেন, আচ্ছা, কি হয়েছে না হয়েছে সেটা আমরা পরে শুনছি। এখানে এসব কথা বলে তো লাভ নেই। আমরা না হয় বাসায় গিয়েই সবাই মিলে বসে কথা বলি। তাইবা বেগমের কথায় মুরব্বী সম্মতি জানিয়ে বলেন, হ হ, চলো তোমাকে বাড়ি চলো। এই পাপের একটা বিচার করতেই হইব, না হইলে আমাকে পাপ লাগবো। বলে মুরব্বী বাগানের বাহিরের দিকে হাঁটা দেন। তার পেছন পেছন বাকিরাও যেতে থাকে। তাইবা বেগম তুরানের হাত টেনে কানের কাছে গিয়ে বলেন, এখানে কোনো সিক্রেট চাই না তোরা। যা কথা হবে বাসায় গিয়ে চুপচাপ বাসায় চল। বাড়ির উঠানে উপস্থিত হয়েছে সবাই। আত্মীয় স্বজন আর গ্রামের লোকজন মিলে উঠানে পা রাখার কোনো জায়গা নেই। উঠানের এক পাশে দুই পকেটে হাত গুজে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তুরান। তুরানের দুই পাশে দাঁড়িয়ে আছে তিয়াস আর প্রয়াস। আর তুরানের অপর পাশে ঠিক মুখোমুখি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পিহু। তাহমিনা পিহুকে এক হাতে জড়িয়ে ধরে রেখেছে। এত লোকজন একসাথে জড়ো হওয়ায় পিহু বেশ ঘাবড়ে গেছে। এদিকে তাহমিনার বিয়েটাও এখনো শেষ হয়নি। ছেলের বাড়ির লোকজনও এখানে উপস্থিত। আত্মীয় স্বজনদের সামনে এমন একটা বিষয় নিয়ে বিচার বসবে, সেটা শফিক সাহেব স্বপ্নেও ভাবেনি। গ্রামের যে মুরব্বী মূলত এই বিচারে আসর বসিয়েছেন, তিনি পায়ের উপর পা তুলে রাজকীয় ভঙ্গিতে বসে আছেন। দেখেই বোঝা যাচ্ছে যে তিনি প্রস্তুত হয়ে এসেছেন। গ্রামে অবিবাহিত ছেলে মেয়েদের ব্যাপারটা কেউ হালকাভাবে নেয় না, সেটা শফিক সাহেব খুব ভালো করেই জানেন। নীরবতা ভেঙে শফিক সাহেব বৃদ্ধির দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলে, চাচা, আমরা না হয় ঘরে বসে কথা বলি। আমার ভাইজির আজ বিয়ে, সেটা তো জানোই। বিয়েতে দেরি হয়ে যাচ্ছে, তাই আগে বিয়েটা শেষ হোক, তারপর না হয় আমরা এই বিষয়টা নিয়ে কথা বলি। শফিক সাহেবের কথায় বৃদ্ধ একটু নড়ে চড়ে বসেন, এরপর কাট কণ্ঠে বলেন, আজ তোমাগো বাড়ির মাইয়া বিয়া হেডা আমরা জানি, কিন্তু তোমাগো বাড়ির আরেক মাইয়া আর তোমার পোলাই মিলা যে পাপটা করছে হেডের শাস্তি আগে তোমাকে পাইতে হইব। কইরা যদি কথা দামা চাপা দিবার চাও তা হইব না। যা মীমাংসা হওয়ার এখনই হইব, তারপর বাকি সব। তোমার পোলা আর এই মাইয়া যে কাম করছে তার একটা ফয়সালা না হওয়া পর্যন্ত আমি এইখান থেকে যাবো না। তোমার বাড়ির পোলা মাইয়া পাপ করছে, আর আমি যদি উগো ছাইরা দেই তাহলে আমারও পাপ লাগবো। বলেই বৃদ্ধ নিজের হাতের লাঠিটা শক্ত করে ধরে চেয়ারে গা এলিয়ে দিয়ে আরাম করে বসেন। এদিকে বৃদ্ধ কথা শেষ করতে গ্রামের সবাই তার কথার সমর্থন জানিয়ে চেঁচিয়ে উঠে বলতে থাকে, পরে কইলে হইব না, এর এখনই বিচার হোক। গ্রামের সবাইকে এক সুরে কথা বলতে দেখে অসহায় হয়ে পড়েন শফিক সাহেব। এই বিষয়টা যে এখন কতদূর গড়াবে কে জানে। এরপর বৃদ্ধির দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলেন, বেশ, তাহলে তাই হোক। পিহু, মামনি, তুমি বলো তো কি হয়েছিল তখন? পিহু কিছু বলার আগে ওই মহিলা দুজনের একজন আগ বাড়িয়ে বলে ওঠে, ও কি বলবে শৌফিক, আমি বলি শোন। তোর ছেলে আর ভাগ্নি আমবাগানের ভেতরে নির্জন জায়গায় দুজনকে জড়িয়ে ধরেছিল, আমরা নিজের চোখে দেখেছি। আর কি ছি ছি ছি, এসব চোখেও দেখতে হলো। আর কি কি করেছে কে জানে, আমাদের গ্রামের পুরো বদনাম করে দিল তোর ছেলে আর ভাগ্নি। মহিলার কথা শুনে তার দিকে বিস্ফোরিত চোখে তাকায় পিহু। এরা একটা সাধারণ ঘটনাকে টেনে কোথা থেকে কোথায় নিয়ে গেছে। শফিক সাহেবের সামনে বসে পিহু ব্যস্ত কণ্ঠে বলে,
বিশ্বাস করো মামা, এসব মিথ্যে। সবার বুঝতে ভুল হচ্ছে। আমরা এমন কিছুই করিনি। আমি বাগানের ভেতরে হারিয়ে গেছিলাম, বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, তাই ভয় পেয়ে কান্না করতে থাকি। তখন তুরান ভাই আমাকে খুঁজতে খুঁজতে সেখানে উপস্থিত হয়। আমি খুব ভয় পেয়েছিলাম, তাই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরেছিলাম। কিন্তু এনারা যেমনভাবে সব বলেছে সে সব কিছুই না। ওনাদের বুঝতে ভুল হচ্ছে মামা, বিশ্বাস করো। পিহুর কথার মাঝে সেই মহিলা ফের বলে ওঠে, তুমি এই কথা বললে তো বিশ্বাস করব না। চোর চুরি করে কখনো স্বীকার করে নাকি? তুমিও তো স্বীকার করবে না, এটাই স্বাভাবিক। নিজের থেকে তুমি বলবে নাকি যে তোমার চরিত্রের সমস্যা আছে? তবে আমরা নিজেদের চোখে যা দেখেছি সেটাই সত্য। কাউকে বোঝাতে না পেরে পিহু এবার কান্না করে দেয়। পিহু ভাবতেই পারছে না যে এই সামান্য বিষয়কে কেন্দ্র করে সবাই ওর চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে। তাহমিনা এগিয়ে এসে পিহুকে টেনে তুলে শান্ত করতে চেষ্টা করে। এদিকে পিহুকে চরিত্রহীন বলায় এতক্ষণ শান্ত থাকায় তুরান আর শান্ত থাকতে পারে না। দুই হাত মুষ্টিবদ্ধ করে নেয়, হুঙ্কার দিয়ে বলে, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। 10 জনে মিলে বিচার বসিয়েছেন তো সঠিক বিচার করুন। কিন্তু খবরদার, যদি পিহুকে নিয়ে একটাও বাজে কথা বলেন তাহলে আমি কিন্তু চুপ থাকবো না। তুরানকে হাতের ইশারায় থামিয়ে দেন শফিক সাহেব। এরপর সেই মহিলার দিকে তাকিয়ে বলেন, আমার ভাবতে অবাক লাগছে চাচি যে আপনি একজন শিক্ষিত মানুষ হয়েও এমন কথা বলছেন। মেয়েটা ভয় পেয়েছিল তাই তুরানকে জড়িয়ে ধরেছিল, এতে এত খারাপ ভাবার কি আছে? তাছাড়া আমাদের বাড়ির ছেলে মেয়েরা এমন নয়। কেমন সেটা তো দেখতেই পেলাম। তাকিয়ে দেখ, তোর ছেলের গায়ের জামা এখনো তোর ভাগ্নির গায়ে আছে। তোর ছেলের জামা ওই মেয়ের গায়ে কি করছে বল? এবার সেই বৃদ্ধ বলে ওঠেন, শোনো তৌসিফ, তোমাকে বংশের অনেক নাম ডাক আছে এই গ্রামে। তোমার পোলা আর ভগ্নি যে কাম করছে তাতে এই বংশের বদনাম হইতে আর বেশি সময় লাগবে না। তাই নিজের বংশের বদনাম হোক, সেটা যদি না চাও তাহলে এই দুইজনের বিয়ে দিয়ে দাও। এটাই সব সমস্যার সমাধান হইব। কি কও সবাই? শেষ কথাটা গ্রামের সবার উদ্দেশ্যে বলেন। বৃদ্ধের কথায় সবাই সহমত জানায়। এদিকে বিয়ের কথা বলতেই চমকে মাথা তুলে তাকায় পিহু। শেষে কিনা চরিত্রহীনের অপবাদ নিয়ে বিয়ে করতে হবে, এটা পিহু কিছুতেই মানতে পারছে না। চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে থাকে। এতক্ষণ চুপচাপ সবকিছু শুনলেও এবার আর চুপ থাকতে পারেন না আসলাম সাহেব। নিজের মেয়ের নামে এত জঘন্য অপবাদ তিনি কিছুতে মানতে পারছেন না। তার উপর হঠাৎ বিয়ের কথা শুনে গর্জে ওঠেন, ঝাঁঝালো কণ্ঠে বলে, দেখুন চাচা, বয়সের দিক থেকে আপনি আমার বাবার সমতুল্য, তাই সম্মানের খাতিরে এতক্ষণ চুপ করেছিলাম, কিন্তু আর নয়। আপনারা আমার মেয়েকে সরাসরি চরিত্রহীন অপবাদ দিচ্ছেন, যেখানে আমার মেয়ের কোনো দোষ নেই। আর এভাবে বিয়ে করতে বলার মানে কি? বিয়ে কি কোনো ছেলে খেলা? আমি সব মানব না। বিষয়টা যখন আমাদের বাড়ির ছেলে মেয়ে নিয়ে তখন আমরা এটা বুঝে নেব। আপনারা আসতে পারেন। আসলাম সাহেবের কথায় বৃদ্ধ সরু চোখে তাকান। আসলাম সাহেবের দিকে তাকিয়েই বলেন, এমন জোর গলায় কথা বলার কিছুই হইব না বাবা। তুমি এ বাড়ির জামাই, এই গ্রামের মানুষগুলারে তুমি চেনো না। তোমার ভালো লাগাই কইতাছি। নিজের পরিবারের ভালো যদি চাও তাহলে আমার কথা মাইনা নাও, না হলে তোমার মাইয়ার লগে কি হইতে পারে সেইটা তুমি কল্পনা করতে পারতেছ না। পিয়াস এই গ্রামে বড় হয়েছে, ও খুব ভালো কইরাই জানে যে এই গ্রামের কোনো অবিবাহিত পোলা আর মাইয়া কোনো খারাপ কাম করলে তার গো কি শাস্তি হয়। তোমাকেও ভালো লাগে কইতাছি, ওগো দুইজনারে বিয়ে দিয়া দাও, তাহলে এইসব ধামা চাপা পইরা যাইব। না হইলে পরে যা হইব তখন আমার কেউ বলতে পারবে না যে চাচা আপনি তো আমাকেও সাবধান করেন নাই। বৃদ্ধের কথায় বেশ চিন্তিত হয়ে পড়েন শফিক সাহেব। সত্যি বলতে এই গ্রামে এই বিষয়টা কেউ হালকাভাবে নেয় না। এক নজরে উপস্থিত গ্রামের মানুষগুলোকে পর্যবেক্ষণ করে নেন। সবার চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে যে সবাই প্রস্তুত হয়ে এসেছে, সুযোগ পেলেই আক্রমণ করবে। এদের সাথে লাগতে গেলে বিপদ। আগে সহি সালামত পরিবার নিয়ে শহরে ফেরা জরুরি। কিছুক্ষণ চুপ থেকে পুরো বিষয়টা মাথায় সাজিয়ে নেন শফিক সাহেব। এরপর নিজের স্ত্রী পিয়াসা বেগম আর আসলাম সাহেবের দিকে তাকিয়ে তাদের চোখের ইশারায় ঘরে আসতে বলেন। তারপর বৃদ্ধের দিকে তাকিয়ে বলেন, আমাদের 5 মিনিট সময় দিন চাচা, আমরা নিজেদের মধ্যে কথা বলে তারপর আপনাকে জানাচ্ছি। বৃদ্ধ মাথা নেড়ে বলেন, বেশ, দিলাম সময়। বৃদ্ধের সম্মতি পেয়ে চারজনেই উঠে রুমে চলে যায়।
সেদিকে তাকিয়ে পিহুর কান্না আরো বেড়ে যায়। এত কিছুর মধ্যে তুরান একদম নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এখানে যে তুরান আর পিহুকে নিয়ে এত বড় কাণ্ড ঘটে গেল, তাতে তুরানের যেন কোনো হেলদোল নেই। এই বিষয়টা অবাক করেছে তিয়াসকে, যে তুরান পিহুর নামে একটা বাজে কথা সহ্য করতে পারে না। পিহুকে নিয়ে অসংখ্য ছেলেদের সাথে ঝামেলা করেছে, কেউ পিহুর দিকে তাকালেও তাকে তুরানের মুখোমুখি হতে হয়েছে। কতজনকে মেরে হাসপাতালে পাঠিয়েছে তার হিসাব নেই। এইসব পরিবারের সবাই না জানলেও তিয়াস খুব ভালো করেই জানে। কিন্তু আজ এত বড় একটা ঘটনা ঘটার পরেও তুরান এমন চুপ করে থাকাটা তিয়াস মেনে নিতে পারছে না। কিছু তো চলছে তুরানের মাথায়, কিন্তু কি সেটা তিয়াস বুঝতে পারছে না। তিয়াসের ভাবনার মাঝে শফিক সাহেব সহ বাকি সবাই রুম থেকে বেরিয়ে আসেন। এসে বৃদ্ধের সামনে দাঁড়িয়ে বলেন, চাচা, আপনার প্রস্তাবে আমরা রাজি। আজ তাহমিনার সাথে তুরান আর পিহুরও বিয়ে দেব, তাহলে আর কেউ কোনো সমস্যা করবে না তো? শফিক সাহেবের কথায় বৃদ্ধ একগাল হেসে বলেন, তাহলে আর কেডা কি কইব? আমার উপর দিয়া কারো কিছু কনের সাহস আছে? তোমরা বিয়ার আয়োজন করো, উগো বিয়ে দেখা তারপর আমি যাবো। এরপর একে একে সবাই নিজেদের কাছে চলে যায়। তাহমিনা পিহুকে নিয়ে নিজের রুমে চলে আসে। রুমে আসতেই পিহুর কান্নার বেগ আরো বেড়ে যায়। তাহমিনাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। পিহুকে কাঁদতে দেখে তাহমিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কাঁদিস না পিহু, কাঁদার কি আছে, বরং যা হয়েছে ভালোই হয়েছে। তুরান অনেক ভালো একটা ছেলে পিহু, ওর সাথে তুই অনেক ভালো থাকবি। তাহমিনার কথায় পিহু কাঁদতে কাঁদতে বলে, কিচ্ছু ভালো হয়নি আপু, সব খারাপ হয়েছে। এইভাবে চরিত্রহীনের বদনাম নিয়ে আমি বিয়ে করতে চাই না আপু। এটা তো মাথা নিচু করে দোষ স্বীকার করে নেওয়া হলো। আমি তো কোনো দোষ করিনি। পেছন থেকে কারোর কথা শুনে তাহমিনা পিহু দুজনেই পেছনে ফিরে তাকায়। দরজার সামনে তাইবা বেগম আর পিয়াসা বেগম দাঁড়িয়ে আছে। কথাটা পিয়াসা বেগমই বলেছেন। মায়ের কথার উত্তরে পিহু বলে, আম্মু প্লিজ, এইভাবে আমি বিয়ে করতে চাই না। এত বড় একটা অপবাদ ঘাড়ে নিয়ে আমি বিয়ে করতে পারবো না। তাছাড়া আমার লেখাপড়া এখনো শেষ হয়নি। তার থেকে বড় কথা, তুরান ভাই আমাকে পছন্দ করে না। এভাবে জোর করে সম্পর্ক জুড়ে দিলে এতে কেউ সুখী হব না। এবার তাইবা বেগম এগিয়ে এসে পিহুর মাথায় হাত রেখে বলেন, এছাড়া আর কোনো উপায় নেই রে মা। আমার উপর কি তোর ভরসা নেই? তোকে কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। আর তুরানকে নিয়ে তো আরও না। তুরানকে আমি রাজি করিয়ে নেব। এখন তুই রাজি হয়ে যা মা। বিয়ে না হলে এই গ্রাম থেকে আমরা কেউ সুস্থভাবে বাড়ি ফিরতে পারবো না। আর তাহমিনার বিয়েটাও আটকে আছে। তোর হ্যাঁ বলাতে সব সমস্যার সমাধান হয়ে যাবে। রাজি হয়ে যা মা। পিহু বুঝতে পারছে না কি করবে। হ্যাঁ, এটা সত্যি যে পিহু তুরানকে পছন্দ করে, তুরানকে সে নিজের করে চায়, কিন্তু এভাবে নয়। এভাবে বদনাম ঘাড়ে নিয়ে তুরানের জীবনে সে যেতে চায় না। আর তুরান ওকে মেনে নেবে কিনা সেটাও পিহু জানে না। এই দোটানার মধ্যে পড়ে পিহু যেন দিশাহারা হয়ে গেছে। পিহু পিয়াসা বেগমের দিকে করুণ চোখে তাকায়, কিন্তু আজ পিয়াসা বেগম যেন পিহুর দৃষ্টি উপেক্ষা করে নিজে আশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে পিহুর দিকে। সবাই এই আশা ভরা দৃষ্টি দেখে পিহুর মাথা নিচু করে নেয়। আপাতত পিহুর কান্না থেমে গেছে। মাথা নিচু করে একটা লম্বা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তো কি করব? বেশ, তোর বোনের তোমাদের জন্য যেটা এখন ভালো পুরো মনে হয় গ্রামবাসীর সেটাই সাথে করো। মারামারি আমি করবো আর নাকি? এত চাপ নিতে আর পারছি না। তাছাড়া খুব মাথা এখানে ব্যথা দোষীকে করছে। মারতে গেলে পিহুর সম্মতি পেতে খুশি হয়ে যান তাইবা বেগম। পিহুর মাথায় আবার হাত বুলিয়ে আদর করে দিয়ে বলেন, তুই একদম চিন্তা করিস না মা। তুই আমাদের কাছে আগে যেমন আদরে ছিলে এখনও তেমনই আদরই থাকবে। আর সংসার নিয়ে একদম চিন্তা করিস না, আমি আছি তো। নিজের মামের উপর ভরসা রাখ। পিহুর মুখে কিছু না বলে শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানায়। পিহুর সম্মতি পেতে তাইবা বেগম মুস্কি হেসে রুম থেকে বেরিয়ে যান। এবার তুরানের সাথে কথা বলতে হবে। সবার সামনে তুরানের বাবা বিয়েতে হ্যাঁ তো বলে দিল। এবার তুরান রাজি হলেই হয়। কে জানে ও কিভাবে রিয়েক্ট করবে। এই ছেলে যেই ঘাটতেরা, কোনো ঝামেলা না করলেই হয়। ভাবতে ভাবতেই তিনি তুরানের রুমের দিকে হাঁটা দেন। নিজের রুমে খাটের উপর আরাম করে শুয়ে আছে তুরান। বাড়িতে যে ঝড়টা হচ্ছে তাতে যেন তুরানের কোনো হেলদোল নেই। বেশ আয়েশি ভঙ্গিতে শুয়ে আছে। এদিকে তুরানকে আগাগোড়া পর্যবেক্ষণ করে চলেছে তিয়াস। তুরানের এমন গা ছাড়া ভাব কিছুতে হজম করতে পারছে না তিয়াস। তুরান এত শান্ত আছে, এর মানে ওর মাথার মধ্যে কিছু একটা চলছে, কিন্তু কি সেটা বুঝতে পারছে না।
আজ নিজের সবচেয়ে কাছের ভাইটাকে কেমন যেন জটিল মনে হচ্ছে তিয়াসের কাছে। বেশ কিছুক্ষণ তুরানকে পর্যবেক্ষণ করে কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে এবার তুরানকে প্রশ্ন করে ফেলে। ব্যাপারটা কি বলতো ভাই? তুই তো এমন না, পিহুর দিকে কেউ তাকালেও তুই আর নিজের মধ্যে থাকিস না, পুরো তাণ্ডব শুরু করে দিস। কত ছেলেকে যে মেরে হাসপাতালে পাঠিয়েছিস তার প্রমাণ আমি নিচেই। এমনকি তোকে আটকাতে গিয়ে নিজেও তোর মার খেয়ে ফিরেছি, তাও তোকে শান্ত করতে পারেনি। আর আজ পিহুকে নিয়ে সবাই এত বাজে কথা বলছে, এত জঘন্য অপবাদ দিচ্ছে, এমনকি পিহুর চরিত্র নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলছে, সেখানে তুই এত শান্ত আছিস কিভাবে? তোকে আজ বড্ড অচেনা লাগছে ভাই। তিয়াসের কথা শুনে তুরান বাঁকা হাসি দেয়। এরপর তিয়াসের দিকে মুখ করে ঘুরে হাতের উপরে মাথা রেখে শুয়ে পূর্ণ দৃষ্টিতে তাকায়। তিয়াসের দিকে তাকিয়ে একটা গা ছাড়া ভাব নিয়ে বলে, তো কি করব? তোর বোনের জন্য এখন পুরো গ্রামবাসীর সাথে মারামারি করব নাকি? আর তাছাড়া এখানে দোষীকে মারতে গেলে তো নিজেই নিজেকে পেটাতে হবে। তুই কি চাস আমি তাই করি? তুরানের জবাব শুনে তিয়াস বোকার মতো তাকিয়ে থাকে, যার মানে এটাই যে তুরানের কথা তিয়াসের মাথার উপর দিয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পেরে উচ্চ স্বরে হেসে উঠে তুরান। হাসতে হাসতে উঠে বসে বলে, সিরিয়াসলি তিয়াস, তুই এখনও কিছু বুঝিসনি? তুই তো আমার ভাই কম, বেস্ট ফ্রেন্ড বেশি। আর কেউ না বুঝুক, তোর তো অন্তত বোঝার কথা ছিল। অবশ্য আর কেউ বুঝতো না, কারণ বোঝার কোনো অপশন আমি রাখিনি। এতক্ষণে বিষয়টা বুঝতে পারে তিয়াস, আর বুঝতেই বড় বড় চোখ করে তাকায় তুরানের দিকে, চেঁচিয়ে বলে ওঠে, তার মানে এসব তুই করেছিস ভাই? এসব তোর প্ল্যান ছিল? তিয়াসের চেঁচানো শুনে তুরান তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। তারপর তিয়াসের কাছে এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলে, আরে আস্তে, পুরো গ্রামবাসীকে জানিয়ে দিবি নাকি? ব্যাপারটা সামাল দিতে কত পরিশ্রম করতে হয়েছে জানিস? তোর এই গাধা বোন ঘুরতে ঘুরতে বাগানের মাঝে চলে গেছিল। ওকে খুঁজে বের করতে গিয়ে নিজেই নাজেহাল হয়ে গেছিলাম। খুঁজে না পেয়ে জান যেন বেরিয়ে যাচ্ছিল আমার। অনেক কষ্টে সব কিছু ম্যানেজ করেছি। এখন তুই চেঁচিয়ে সবাইকে জানিয়ে দিতে চাইছিস? আশ্চর্য। তিয়াস এখনো বড় বড় চোখ করে তাকিয়ে আছে, বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করে, কিন্তু এসবের কি দরকার ছিল ভাই? এভাবে বিষয়টা জটিল না মানে তুই তো বাসা জানালেই পারতি। এবার তুরান খাটে গিয়ে বেশ আয়েশ করে বসে, তারপর জবাব দেয়, ভুলে যাস না তিয়াস, আমি তোর থেকে গুনে গুনে 2 মাসের বড়, তাই তোর থেকে বুদ্ধি আমার বেশি। এসবের দরকার ছিল তাই করেছি। তোর বোনের পাখনা গজিয়েছিল, ওর পাখনা কাটা জরুরি ছিল। আর তাছাড়া এমন চিন্তা নিয়ে আর কতদিন থাকবো বল? আশপাশের কাকপক্ষীর নজর পড়ে গেছে আমার জিনিসের ওপর, তাই তাদের বদ নজর থেকে নিজের জিনিস বাঁচাতে বিয়ে করা জরুরি। দেখ না, আমার জিনিস, অথচ আমারই কোনো অধিকার নেই। তাই আগে অধিকারটা আদায় করে নেই, তারপর বাকিদের দেখে নিচ্ছি। তিয়াস এবার হুট করে তুরানের পাশে বসে পড়ে, কণ্ঠ নিচে নামিয়ে বলে, তুই কি আরিফের কথা বলছিস? ওটাই আপাতত বড় চিন্তা। পিহুর বাবা আত্মীয়র মধ্যে বিয়ে পছন্দ করেন না, সেটাও একটা চিন্তার বিষয় ছিল আমার জন্য। আমি বাসায় বললেও সহজে বিষয়টা তিনি মানতেন না। তার উপর আরিফের পিহুর দিকে নজর পড়েছে। পিহুর বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার প্ল্যান করছে। সেটা আমি কিভাবে হতে দেই বল? আমার জিনিস ছোট থেকে নিজের হাতে বড় করলাম আমি, এখনও ছুঁয়েও দেখলাম না। আর সেই দিকে অন্য কেউ হাত বাড়াবে সেটা তো আমি মানব না। যেটা আমার সেটা শুধুই আমার। আর সেটা যদি পিহু হয় তাহলে তো কোনো কথাই নেই। ওর আশেপাশে কারো ছায়াও আমি সহ্য করতে পারি না। তাহলে কোনো জলজান্ত মানুষ কিভাবে সহ্য করব? তাই এসব করা জরুরি ছিল। তুরানের কথা শুনে তিয়াস হতবাক। এই ছেলে যে পিহুর জন্য পাগল সেটা তিয়াস জানে, কিন্তু তাই বলে এতটা পাগল যে তিয়াস কল্পনাও করেনি। কণ্ঠে বিস্ময় নিয়ে বলে, আরিফ পিহুকে বিয়ে করতে চেয়েছে তাই তুই এত বড় ঘটনা ঘটালি? তাহলে বিয়ে করে নিলে কি করতি? তিয়াসের কথায় তুরান বাঁকা হেসে বলে, তোর মনে হয় আমি সেটা করতে দিতাম? তুরান বেঁচে থাকতে পিহুকে অন্য কারোর হতে দিবে না, কারণ পিহু আমার জন্মগত সম্পদ। ওদের কথার মাঝে হঠাৎ দরজার ঠকঠক আওয়াজে সেদিকে তাকায় দুজন। তুরান বেশ ভালো করেই জানে যে কে এসেছে। তিয়াসের দিকে তাকিয়ে বলে, দরজা খোলো, মা এসেছে। আর একটু অভিনয় করতে হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। তুরানের কথা মতো তিয়াস দরজা খুলে দেয়। রুমে প্রবেশ করেন তাইবা বেগম। সোজা এসে তুরানের সামনে দাঁড়িয়ে বলেন, আমি যেটা বলবো মন দিয়ে শোন তুরান। নিচে কি হলো সব তো দেখেছিস, তাই তোকে আজ এই মুহূর্তে পিউকে বিয়ে করতে হবে। বিয়ের জন্য তৈরি হয়নি।
তাইবা বেগমের কথায় তুরান অবাক হওয়ার ভান করে